আড্ডাটা ভালোই হলো বল। এভাবে প্রতিদিন যদি আড্ডা দেওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে। প্রতিদিন আড্ডা দেওয়া যাবে না কেন? আমাদের স্বামীরা কাজে বেরিয়ে গেলেই তো আমরা আড্ডা দেওয়ার সময়টা পাই বল। আর তো কোনো কাজও থাকে না। আর যদি আড্ডাতে পেয়ে যাই গীতার হাতের চা, তাহলে তো আর কথাই নেই। এই চায়ের কোনো তুলনাই হয় না। এটা তুই একদম ঠিক বলেছিস। এই চা ছাড়া কিন্তু দিন আমাদের ভালোই যায় না। আমাদের এই আড্ডা দেওয়া দেখে কারোর কিচ্ছু বলার নেই। সবাই শুধু হিংসাই করে যায় আমাদের এত মিল দেখে। হিংসায় জ্বলে যাবে না, আর সব থেকে বেশি জলে ওই যমুনা বুড়িটা। যমুনা বুড়ির মুখটা দেখলে না আমার হাসিতে একেবারে পেট ফেটে যায়। চলুক চলুক, সবাই চলে মরে গেলেও আমরা আমাদের আড্ডা দেওয়া কমাবো না। পাগল নাকি তোরা? আড্ডা কেন বন্ধ করে দেবো? আড্ডা বন্ধ করে দেওয়ার কোনো কারণই নেই। আমাদের মধ্যে যে মিল রয়েছে সেই মিলটা সারা জীবন থাকুক, আমি তো এটাই চাই। আরে বুড়িমা, কেমন আছো তুমি? তোমাকে অনেকদিন পর দেখলাম। ভালোই তো আছি রে, কিন্তু তোদের জন্য কোথায় আর ভালো থাকতে পারি। আরে এভাবে বলছো কেন বুড়িমা? আমরা আবার কি করলাম? তুই তো করিসনি, করেছে তোর বউ। সারা দিন রাত অন্য বউদের নিয়ে আড্ডায় মেতে থাকে। তোদের নামে যে কত খারাপ কথা বলে। তোদের নামে খারাপ কথা বললে আমি কি ভালো থাকতে পারি? কি বলছো বুড়িমা? একটু খোলসা করে বলো তো কি হয়েছে। কি আর বলবো, ভেবেছিলাম তোকে জানাবো না, কিন্তু যা অবস্থা দেখছি তাতে তো জানাতেই হয়। তোর বউ ঘরের কাজকর্ম ঠিক করে করে তো? কাজকর্ম তো ঠিকঠাক ভাবেই করে, কিন্তু ব্যাপারটা কি বলো তো? তোর বউ তো সারাদিন অন্য বউদের নিয়ে আড্ডা দেয়, কোনো কাজকর্ম করে না, মানুষের নামে কুটকাচালি করে। কি বলছো কি তুমি? আমি তো এসবের কিছুই জানি না। তুই জানবি কিভাবে? তুই তো থাকিস কাজে। কাজ থাকলে তো আর জানার কথা নয়। আরে আমার অগোচরে এত কিছু, এতগুলো এগুলো তো আমি মেনে নেব না। তোমাকে ধন্যবাদ বুড়িমা, তুমি আমাকে এই কথাগুলো না জানালে আমি হয়তো কখনো জানতেই পারতাম না। আমি তো তোর ভালো চাই বল, তোর খারাপ হোক এ তো আমি চাই না। এই কারণেই তোকে জানিয়েছি, কিছু মনে করিস না আবার। কি যে বলো না বুড়িমা, আমি তো তোমাকে ধন্যবাদ দিলাম জানিয়েছো এই কারণে। আজ তাহলে আসি রে। শুনলি, আমরা কাজে যাওয়ার পর আমাদের বউয়েরা নাকি বাড়ির কোনো কাজকর্ম করে না, সারাদিন বসে শুধু আড্ডা দেয়। কথাটা যে মিথ্যে নয় সেটা আমি জানি। গ্রামের মানুষজন অনেকেই বলা বলি করছে ওদেরকে নিয়ে। আমাকেও বুড়িমা সমস্ত ঘটনা জানিয়েছে। এভাবে আড্ডা দিলে হয় বলতো? তাহলে সংসার দেখবে কারা? কিন্তু আমরা এই বিষয়ে কি করতে পারি? আরে আমরা তো বাড়িতে থাকি না, আমরা তো থাকি কাজে। এত কিছু না করে ওদেরকে ভালোভাবে বুঝিয়ে বললেই তো হবে। আড্ডা দেবে, কিন্তু অতি অল্প পরিমাণে, বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করবার পর। তুই চুপ কর তো। এভাবে বললে ওরা কোনো দিন শোধরাবে না, আরো বেশি করে করবে, সেটা বুঝতে পারছিস না? কিন্তু কি করা যায়? ওদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিই যেন ওরা আর এই ধরনের কাজকর্ম না করে। সেটাই বরং ভালো হবে। কড়াভাবে না বললে ওরা কোনো দিন আমাদের কথা শুনবে না, পরে আমাদের সংসারটাই ধ্বংস হতে শুরু করবে। ধ্বংস হওয়ার বাকি আছে নাকি? এভাবে বললে ওরা কষ্ট পাবে, সংসারে অশান্তি বাঁধবে। তার চেয়ে বরং ওদেরকে বুঝিয়ে বলাই ভালো। তুই গিয়ে তোর বউকে বুঝিয়ে বল গাধা। আমরা আমাদের বউকে কি বলবো না বলবো সেটা আমরা বুঝি। একদমই তাই। আমাদের বউয়েরা ভালো কথা শোনবার মানুষ নয়, তাই ভালোভাবে বললেও হবে না। তাহলে ওই কথাই রইল, চল এবার বাড়িতে ফিরে যাই। কি হলো? আর কতক্ষণ লাগবে খাবার দিতে? আর রাত তো কম হলো না, এখন খাবার না খেয়ে কি মাঝরাতে খাবো নাকি? ছি, এত অধৈর্য হচ্ছ কেন গো? অধৈর্য হব না তো কি হব? সারা দিন কাজ করে রাতেও যদি ভালোভাবে একটু খাবার না পাই, খাবারটা আগে তৈরি করে রাখতে পারো না? হ্যাঁ, খাবার তো আগেই তৈরি করা ছিল, আমি শুধু একটু গরম করে তোমাকে দিলাম। খাবার আগে তৈরি করা ছিল কি ছিল না সেটা আমি ভালোভাবে বুঝি। সারা দিন বাড়ির তো কোনো কাজ করবার নাম নেই, শুধুমাত্র আড্ডা মেরে বেড়াও যত সব। এসব কি বলছো তুমি?
আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিলে বাড়ির এত সব কাজকর্ম কখন করব? বাড়ির কাজকর্মগুলো সব পড়ে আছে, দেখতে পাচ্ছি না আমি নাকি? একটা কাজ 2 দিন আগে করতে বললে তুমি সেটা করো 2 দিন পরে। কোন কাজের কথা বলছো তুমি? 2 দিন আগে একটা কাজের কথা বলেছিলে, আমি অসুস্থতার জন্য করতে পারিনি, সেই কাজের কথা বলছো? একদম কথা ঘোরাবে না, একদম না। আমি সমস্ত কাজের জন্যই বলছি, কাল থেকে তোমাদের আড্ডা দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ। বারবারই আড্ডা দেওয়ার কথা তুমি কেন টেনে আনছো? আমরা তো কোনো ভুল কাজ করিনি। কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা তোমার থেকে আমাকে শিখতে হবে না। যা বলছি সেটাই হবে, আমার কথার কোনো নড়চড় যেন না হয়। কি রে, আজকে পূজা আসছে না কেন বলতো? গতকালকে ওকেও কি বারণ করা হয়েছে আজকে আসবে না? তা তো বলতে পারছি না, কিন্তু আমার বাড়ির অবস্থা কিন্তু ভয়াবহ। ওই তো পূজা আসছে। কি রে পূজা, এত দেরি করলি কেন? আমরা তো ভাবছিলাম তুই আর আসবিই না। আর বলো না দিদি, মহেশ বাড়িতেই ছিল, এই মাত্র বের হওয়ার পর আমি এখানে এলাম। কি যে একটা অবস্থা, সবার ঘরে নিষেধাজ্ঞা জারি হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আমরা যেন আড্ডা দিতে না আসি। সেটা কখনো হয় বলো তো? কিভাবে হবে? সারাদিন একা একা বসে থাকতে ভালো লাগে, আর তাছাড়া আমরা আড্ডা দিতে না পারলে আমাদের তো ভালো লাগে না। এদিকে আমাদের যে পিকনিক করার কথা ছিল সেটা কি হবে? আমরা কি পিকনিক করতে পারবো? করবো না কেন, কিন্তু কোন জায়গায় যে করবো সেটা তো বুঝতে পারছি না। বর্ষা পড়ছে, এখন নৌকায় পিকনিক করার মজাই আলাদা। তাই চল সবাই মিলে নৌকায় পিকনিক করি। কিন্তু যদি ধরা পড়ে যাই আমরা, তাহলে তো ওরা আমাদেরকে আস্ত রাখবে না। ধরা পড়বো না, আর যদি ধরা পড়েও যাই তাহলে কি আর করবে? আমরা কি কোনো খারাপ কাজ করেছি? তাহলে ওই কথাই রইলো, নৌকায় আমরা সবাই পিকনিক করব। একদম, আজকে থেকে পিকনিকের সব জোগাড় যন্ত্র শুরু করে দে। ও তাহলে এই ব্যাপার, স্বামীদেরকে লুকিয়ে পিকনিক করা হচ্ছে। তোদের পিকনিক আমি বার করছি, আমি আজকেই জানাবো ওদেরকে সব, তারপর দেখবো তোরা কি করে পিকনিক করিস। হরিপদ কাকা, ও হরিপদ কাকা, নৌকাটা এদিকে নিয়ে এসো, আমরা তো চলে এসেছি। আসছি গো, আসছি। কি গো, তোমরা এত সকাল সকাল চলে এলে যে? আমাদের আবার বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে কাকা, এই কারণেই তো সকাল সকাল এসেছি। তুমি চলো আমাদেরকে নিয়ে। ওটো ওটো, সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে ওটো। সবকিছু দেখে নিয়েছো তো? পিকনিকের সমস্ত জিনিসপত্র আছে এখানে, আমার যেন ভুল না হয়। আমরা কিন্তু এখনই রওনা দেব। আরে না না, আমরা দেখেছি সব ঠিকঠাক আছে, এবার আমরা রওনা দিলেই হবে। বাহ, ভালোই তো লাগছে, এমন পিকনিকের আশাই তো করেছিলাম। তোমাদেরকে পিকনিক করতে দেখে আমারও বেশ ভালো লাগছে। নেও, এবার পিকনিকের সব কিছু শুরু করো, আর দেরি করা ঠিক হবে না। বাড়িতে ফিরতে হবে তো, না হলে এবার ওদিকে চেঁচামেচি শুরু হয়ে যাবে। হলি হোক, চিন্তা করিস না তো। মাথার ভেতরে এত চিন্তা নিয়ে সুষ্ঠুভাবে পিকনিক করা যায় না, মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেল। বলি ও হরিপদ কাকা, তুমি এখানে বসে আছো কেন? আমাদের সঙ্গে এসে যোগ দাও না, নৌকা পরে চালাবে। ধর, কি যে বলো না, আমার এখনো ওসবের বয়স আছে নাকি? আমি বরং নৌকা চালাই, আর তোমরা পিকনিক উপভোগ করো। তা বললে হয় নাকি? আমরা এখানে খাবো আর তুমি তাকিয়ে থাকবে, তা হবে না। চলে এসো, নৌকা পরে চালাবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো। পরের বছর, মানে অনেক বছর পরে এমন একটা পিকনিকে থাকতে পারলাম। এই তোরা দেখ 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 দেখ, ওই যে ওই যে নৌকাটা দেখা যাচ্ছে, ওরা কি আমাদের বউয়েরা নাকি রে, নাকি ভুল দেখছি? দেখ তো। এই বৃষ্টির কারণে তো কিছুই দেখতে পাচ্ছি না, যা দেখতে পাচ্ছি সব তো ঝাপসা ঝাপসা। কিন্তু ওরা এখানে আসবে কেন? আরে আমার মনে হচ্ছে তোরা ভুল দেখছিস, ঝাপসার কারণে কিছুই তো দেখা যাচ্ছে না। তাছাড়া ওদের এখানে আসবার কথাই না। কিন্তু আমার মনে হচ্ছে ওগুলো ওরাই। আর একটু এগিয়ে দেখি, চল তো। আরে হ্যাঁ, সত্যি তো, ওরা তো আমাদের বউরা। ওরা নৌকায় পিকনিক করছে, ওদেরকে তো আমরা বাড়ি থেকে বের হতে বারণ করেছিলাম। হ্যাঁ, আমাদের বারণ না শুনে ওরা এখানে এসে পিকনিক করছে। হ্যাঁ, কাজটা ওরা ভালো করলো না। আজকে ওরা বাড়িতে ফিরুক,
ওদের দেখাবো মজা। আরে তোরা এমন করছিস কেন? ওরা পিকনিক করছে, খারাপ কিছু তো করছে না। চল ওদেরকে কিছু বলে লাভ নেই, চল। বললেই হলো নাকি? ওরা আমাদের অবাধ্য হয়েছে, এবার যদি ওদেরকে ছেড়ে দিই ওরা কোনোভাবেই আর আমাদের বাধ্যগত থাকবে না। চল চল, এখানে বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমরা বাড়িতে ফিরে যাই। ওরা বাড়িতে আসুক, তারপর খেলা হবে। হ্যাঁ, সন্ধে হয়ে গেছে দেখছি, ওরা এখনো বাড়িতে ফিরে আসছে না। ওদের সাহস কত বড়! আজকে আমি দেখবো, আসুক একবার। কি হলো, হাসি ঠাট্টা থামিয়ে দিলে কেন? আমাদেরকে দেখে ঘাবড়ে গেলে নাকি? তোমরা কখন এসেছো? আমরা কখন এসেছি তা জেনে তো তোমাদের দরকার নেই। আমাদের কথা হলো তোমরা কোথায় গিয়েছিলে। আরে আমরা তোমাদেরকে বাড়ি থেকে বের হতে বারণ করেছিলাম না? বাড়ি থেকে বের হয়েছি তো কি হয়েছে? আমরা কি কোনো অন্যায় করেছি নাকি? পরপুরুষের সঙ্গে কি ঘুরে এসেছি আমরা? নিজেরা নিজেরা পিকনিক করছি। বাড়ির বউ হয়ে নৌকায় বৃষ্টিতে ভিজে পিকনিক করা হচ্ছে? মগের মুলুক পেয়েছে তোমরা, নাটক। এটা কিন্তু একদম ঠিক কাজ হয়নি। আমরা তো তোমাদেরকে বারণ করেছিলাম, তোমাদের শোনা উচিত ছিল। কি করছো বলো তো? উচিত ছিল মানে? আমরা কি সারাদিন ঘরের মধ্যে বসে থাকবো? বাড়ির কাজ ছাড়া কি আমরা কিচ্ছু করতে পারি না? আমরা এত কথা শুনতে চাই না। আমাদের অবাধ্য হয়েছো, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে, ব্যাস। শাস্তি দেবে তো? আমাদেরকে শাস্তি দেবে? আমরা উল্টো তোমাদেরকে শাস্তি দেব। আজকে থেকে আমরা কেউ রান্না বান্না করব না। একদম ঠিক। আমরা নাকি বাড়ির কোনো কাজকর্ম করি না, আজকে থেকে নিজেরা কাজকর্ম করবে। তোমরা যাও, ওই বুড়ির বাড়ি থেকে খাবার খেয়ে এসো। তোমাদের এত বড় সাহস! আমাদেরকে কথা দিচ্ছ আবার হুমকি দিচ্ছ? আমরা হুমকি দিচ্ছি না, আমরা সত্যি কথা বলছি। আজকে থেকে আমরা কোনো কাজ করব না। আজকে থেকে বাড়ির কাজকর্ম করার জন্য ওই বুড়িকে ডেকে নিয়ে এসো। বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে তুমি? আরে দরজাটা একটু খোলো, আমরা বড্ড অসহায় হয়ে তোমার কাছে এসেছি। বুড়িমা! আরে তোরা এত রাতে এখানে কিসের জন্য এসেছিস? বুড়িমা, বড্ড খিদে পেয়েছে তো। বউয়ের আজকে রান্না বান্না কিছু করেনি, ধর্মঘট মানে রান্নাঘট করেছে আর কি। আর বলেছে রান্না করবেও না। তুমি আমাদেরকে কিছু খেতে দিতে পারো? আহারে বাছারা, তোরা এখনো না খেয়ে আছিস? তোরা খেতে এসেছিস? দাঁড়া, তার আগে তোদের সঙ্গে একটু মজা করি। বুড়িমা, খাওয়ার পরে না হয় মজা করো, আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমরা সহ্য করতে পারছি না আর। বউয়ের হাতের ঝাঁটা খেয়ে এখানে এসেছিস খাবার খেতে? বলি তোদের তো মরে যাওয়া ভালো। মানে কি বলছো তুমি? মানে আবার কি? বউরা খেতে দেয়নি সেটা আবার অন্য বাড়িতে বলতে এসেছিস? তোদের লজ্জা করে না অন্যের বাড়ি এসে খাবার চাইতে? তুমি আমাদেরকে খাবার দিতে পারবে না সেটা আগে বলে দিলেই পারতে। এখানে ঘরে এনে অপমান করবার মানেটা কি? অপমান করব না তো কি করব? তোদের এই তিনজনের জন্য খাবার রান্না করে রেখেছি নাকি আমি? নাকি আমি তোদের জন্য ঠেকা পড়েছি? এভাবে বলছো কেন? আগে তো কত বলতে আমাদের ভালো চাও তুমি, আমাদের খারাপ চাও না। আমাদের বউদের নিয়ে কত কথা শুনিয়েছো। তোদের বউয়েরা যা করে সেই কথাই তো আমি শুনিয়েছি, সেই জন্য তোদেরকে রান্না করে খাওয়াতে হবে। সেটা ভালোভাবে বললেই পারতে। তোমার থেকে এটা আশা করিনি আমরা। আমার থেকে কোনো আশাই তোদের করতে বলিনি আমি। যা এখান থেকে চলে যা, এখানে কোনো খাবার নেই। আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা, ক্ষমা করতে চাইলেই পারবে। বিশ্বাস করো, আমরা নিজেরা নিজে থেকে এমন কাজ করিনি। এভাবে ক্ষমা পাওয়া যায় না, তোমরা বুঝতে পারছো না কেন? তোমরা এমন কাজ নিজেরা করনি তো আমরা করেছিলাম নাকি এমন কাজ করতে? আমরা তো ওই বুড়িমার কথাতেই নেচেছিলাম। বুড়িমা আমাদের কান ভাঙিয়েছিল, তাই আমরা ভুল পথে গিয়েছিলাম। আমরা আর অন্ধভাবে কাউকে বিশ্বাস করব না। তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। তোমরা আমাদেরকে অনেক অপমান করেছো, অনেক কষ্ট দিয়েছো। তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, আমি নিজে থেকে এমন কিচ্ছু করতে চাইনি। আমরা ভুল পথে গিয়েছিলাম, এখন তো আমরা সঠিক পথে ফিরে আসতে চাইছি। ক্ষমা করে দাও না গো। তাহলে আমাদেরকে কথা দাও, আর কোনোদিন আমাদের সঙ্গে এমন বাজে ব্যবহার করবে না, আমাদেরকে কষ্ট দেবে না, এমনকি আমাদের আড্ডা দিতেও বারণ করবে না। আমরা তোমাদেরকে কথা দিচ্ছি আর কোনোদিন এমন করব না, তোমাদের কথা মেনে চলবো।
তাছাড়া আমাদের বোঝা উচিত ছিল বাড়ির সব কাজকর্ম ঠিক রেখেই তোমরা আড্ডা দিতে গেছো মানে বেশ, তোমাদেরকে ক্ষমা করতে পারি একটা শর্তে। আমাদের সাথে মিলে একটা পিকনিকের আয়োজন করবে, তাহলে ক্ষমা করে দেব। এ আর এমন কি, আমরা রাজি আছি। আমরা নিজেরা সমস্ত আয়োজন করে দেব এবং সবাই মিলে পিকনিক করব। যাও তাহলে, সবাইকে আমরা ক্ষমা করে দিলাম। এবার চলো, খেয়ে নেবে, অনেক রাত হয়েছে। আরে বাবা গো বাবা, তোমাদের আনন্দের তো আর কোনো সীমা নেই গো। গতকাল কি তোমরা নিজেরা পিকনিক করলে, আর আজকে স্বামী সহ পিকনিকে চলে এসেছো। সব কিছুই হলো কপাল, বুঝলে তো কাকা? তুমিও কিন্তু আমাদের সঙ্গে আছো কাকা, তাই তোমারও কিন্তু আনন্দের সীমা থাকার কথা নয়। তা অবশ্য ঠিক, তোমাদের সাথে থেকে আমার বড্ড লাভ হলো। পরপর দুবার পিকনিকে সামিল হতে পারলাম। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। মাংসের গন্ধটা কিন্তু দারুণ, মনে হচ্ছে মাংসটা বেশ ভালোই হবে। আর একটু অপেক্ষা করো, রান্না হয়ে গেলে সর্বপ্রথম তোমাকেই আমরা দেব। আজকে কেমন মনটা ফুরফুরে লাগছে, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, ভয় নেই। এমন জীবনীতে আমরা চেয়েছিলাম। তোমাদের আর চিন্তা করবার কোনো কারণ নেই। এখানে বুড়ি নেই, কান ভাঙানোর মতো মানুষ নেই, তাই তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিশ্বাস করো, আমাদের সংসার আমরা সামলে নিজেরা একটু আনন্দ খুঁজে পাওয়ার জন্য একসঙ্গে মিলেমিশে থাকি। এটা তো তোমাদের বোঝা উচিত। আমরা তো আমাদের ভুল বুঝতে পেরেছি, সেই জন্যই তোমাদের সাথে আমরা পিকনিকের আয়োজন করেছি। এসব পুরনো কথা বাদ দিয়ে নতুন কথা বলো, পিকনিকের কথা বলো। পিকনিকের সময় অন্য কথা ভাল লাগে না, ভাল লাগে না। একদম ঠিক কথা বলেছো কাকা। এই তো প্রায় হয়ে এসেছে, সবাই খেতে বসো, আমি সবাইকে খাবার দেব। আমাকে আর একটু মাংস দাও না, মাংসটা এতই ভালো হয়েছে যে আমার মনই পড়ছে না। আরে খা খা, ভালো করে মন ভরে খা। তবে রে, সবাই মিলেমিশে পিকনিকের আয়োজন করছে, আমার তো সহ্য হচ্ছে না। তোদের সংসারে যদি আমি ঝামেলা না পাকিয়েছি, আমার নামও যমুনা নয়। আরে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। কে কোথায় আছো? ওরে মাগো! এই ওটা কে? যমুনা বুড়ি নাকি? এই ও তো দেখছি নদীতে ডুবে যাচ্ছে। এই বুড়িকে বাঁচাতে হবে তো। আসলেই তো বুড়ি এভাবে নদীর ভিতর পড়ে গেল কি করে? হরিপদ কাকা, তাড়াতাড়ি নৌকাটা পাড়ের দিকে নিয়ে চলো তো। একদম ঠিক হয়েছে, মরুক, এভাবেই মরুক। ওকে আর বাঁচানোর কোনো দরকার নেই। মানুষের ঘরে ঝগড়া ঝামেলা বাঁধিয়ে দেয়। আমাদেরকে অপমান করেছিল, এখন বুঝুক মজা। আমি নিশ্চিত ও আমাদের দেখতেই এখানে এসেছিল লুকিয়ে লুকিয়ে। ওপরওয়ালা একদম সঠিক বিচার করে স্লিপ খাইয়ে দিয়েছে। ঠিক আছে, একদম দারুণ হচ্ছে। আহা, এভাবে বলছো কেন? শত্রুরও ভালো চাইতে হয়। উনি আমাদের সঙ্গে যাই করুক না কেন, উনি বিপদে পড়েছে, ওনাকে তখন বাঁচাতে হবে। কাকা, তুমি কিছু একটা করো। টানো, জোরে টানো, নাহলে কিন্তু স্রোতে উনি ভেসে যাবে। আহা, অবশেষে বাঁচলাম। বলো, তুমি এখানে কি করছিলে এই দুপুরবেলা? নদীতে পড়ে গেলে কিভাবে? আমি আর কি বলবো, আমি এসেছিলাম তোদেরকে দেখতে, উপরওয়ালাই শাস্তি দিয়েছে। এবার বুঝলে তো, মানুষের ঘরে ঝামেলা পাকাতে গেলে কি হয়। আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, তবুও তোরা আমাকে বাঁচিয়েছিস। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আর কখনো এমনটা করব না। দেখো বুড়িমা, তুমি হলে আমাদের প্রতিবেশী। তুমি আমাদের বাড়িতে আসবে, যাবে, খাবে, এটাই তো নিয়ম। আমরা তো তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি রে, তোরা আমায় কত ভালোবাসিস, তার প্রমাণ আমি পেয়েছি। কিন্তু আমি আসলে হিংসা করে ওদের ভালো দেখতে না পারে কান ভাঙানি দিয়েছিলাম। সেসব কথা এখন বাদ দাও, যা হওয়ার তো হয়ে গেছে। এখন এসব ভুলে গিয়ে চলো আমরা একসাথে পিকনিক করি। কিন্তু তোরা আমাকে ক্ষমা করে দিয়েছিস তো? তোরা ক্ষমা না করলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কারো প্রতি আমাদের কোনো রাগ বা ক্ষোভ নেই বুড়িমা, তুমি সেসব কথা ভুলে যাও। শুধু এখন থেকে চেষ্টা করবে আমাদের সাথে মিলেমিশে থাকার।
একদম বুড়িমা, প্রয়োজনে তুমি আমাদের সাথে এসে রোজ আড্ডা দেবে। ঠিক আছে রে, মনের উপর থেকে একটা বড় পাথর নেমে গেল। চল এবার একসাথে পিকনিক করি। এমন মজার মজার ভোজের আয়োজন করতে যাচ্ছি তো। দুই জামাইকে নিমন্ত্রণ পাঠিয়েছো, ভালো করেছো। তা আমাকে তো কিছু বললে না, কি উদ্দেশ্যে খাওয়াবে জামাইদের? আরে আমাদের গ্রামের হরে কৃষ্ণ আছে না, জেলে, নদী থেকে নাকি বিশাল এক পাঙাশ মাছ পেয়েছে, তা আমার জন্য রাখতে বলেছি, তাই জামাইদেরও নেমন্তন্ন দিলাম। আমার জামাই বড় ঘরের ছেলে, ব্যবসায়ী মানুষ, সময় করে আসতে পারে কিনা কে জানে। আমার জামাই ছোট ঘরের হলেও মানুষ কিন্তু ভালো, সময় করে চলে আসবে, যেহেতু আব্বাজান বলেছেন। তো গরিব ছোট লোকের আর কাজ কি, নিমন্ত্রণের জন্যই তো বসে থাকে, ভালো মন্দ খেতে পারে না তো। কি হচ্ছেটা কি শিলা? তোর মুখ সামলা, মুখে লাগাম দিয়ে কথা বল, এখানে কিন্তু আমরা আছি। ঠিক আছে, আমি আর কিছু বললাম না, তোমরাই বলো, আমি সব বললেই তো দোষ হয়ে যায়। বাবা, এত বড় পেঙ্গাস মাছ, এত বড় পাঙ্গাস মাছের আগে তো আমি কখনো তোমাকে ধরতে দেখিনি। এত বড় পাঙ্গাস মাছ কিভাবে পেলে বাবা? কমলা, তোমাকে না বললাম নন্দুকে এখানে নিয়ে আসার দরকার নেই? মাছ দেখেছে, এখন তো চাইবেই এই মাছ খেতে। তারপর তোমার ছেলে কেমন তুমি জানো না? আমি এত করে বলেছি তোর যাবার দরকার নেই, ঘরে থাক, কোনো কথাই শুনলো না। তোমরা আমার সাথে এমন করছো কেন বাবা? মা, আমি কি করেছি? দাও বাবা, বাবা মাছটা আমাকে দাও, আমি বাড়ি নিয়ে যাই। না বাবা, এ মাছ বাড়ি নেওয়ার জন্য না। এই যে সাথে একটা ছোট বোয়াল মাছ দেখতে পাচ্ছ, এটা আমাদের জন্য। বড় পাঙাশ মাছটি জমিদার বাবুর কাছে বিক্রি করে দিয়েছি, তিনি আগেই কিনে নিয়েছেন। এই মাছটি আমরা খেতে পারবো না। বাবা, এত বড় মাছ পেলে আর আমরা খেতে পারবো না? এই বড় মাছটি জমিদার বাবু কিনে নিয়েছেন বাবা, অনেক পয়সা দিয়েছেন। সেই পয়সা দিয়ে বাবা তোর জন্য অনেক কিছু কিনে দেবে। জেদ করিস না বাপ আমার। আচ্ছা ঠিক আছে, সে পয়সা দিয়ে তুমি যদি আমার জন্য একটা খেলনা গাড়ি কিনে দাও, তাহলে আমি কিচ্ছু বলবো না। ঠিক আছে বাবা, দেব দেব। কমলা, এই যে বোয়াল মাছটি, এটা নাও, এটা নিয়ে বাড়িতে যাও দেখি। তুমি কোথায় যাবে? জমিদার বাবুর বাড়ির দিকে নাকি? সেখানেই যেতে হবে। মাছটি সেখানে পৌঁছে দিয়ে তারপর বাড়ি ফিরবো। বড় জামাই আসতেই ঘরটা কেমন আলোকিত হয়ে গেছে। কতদিন পর আসলে। কেমন আছো বাবা তুমি বলো? বাড়ির সবাই কেমন আছে তোমার? হ্যাঁ বাবা, শুধু তোমার বড় জামাই আসেনি, ছোট জামাইও তো এসেছে, তার সংবাদটাও নাও। আরে না না, আমার সংবাদ নিতে হবে না। আমার বাড়ির সবাই ভালো আছেন এবং শ্বশুর মশাইকে প্রণাম দিয়েছেন আর কি। আরে হয়েছে, সবটাই বুঝতে পেরেছি। তুমি একটু থামো, বড় জামাইকে একটু কথা বলতে দাও তো। আমি আর কি বলবো বাবা, আপনি নেমন্তন্ন দিয়েছেন, না আসলে বিয়াদবি হয়, সেই জন্য এসেছি। বাধ্য হয়ে, না হলে তো আসতামই না। একদিনের জন্য আসলেও আমার ওদিকে লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে যায়। বুঝতেই তো পাচ্ছেন কত বড় ব্যবসা আমার, তাই না? সবটাই বুঝতে পারি, তুমি না আসলে ভালো লাগে না বাবা। এসেছো, ভালো করেছো, আমি খুশি হয়েছি। সবাই তো আর সবার কদর বুঝতে পারে না, কেউ লক্ষ টাকা ক্ষতি করে আসে, কেউ দুবেলা খেতে আসে। বর্দি, তুমি কি আমাদের কিছু বললে? এত কথা কিসের? এখানে যে যার ঘরে যাও, বিশ্রাম নাও, খাবার টেবিলে কথা হবে। আরে দাও, বড় বাঙাশ মাছের মাথাটা আমার বড় জামাই বিক্রমকে দাও তো। এ কি, আপনি কি বলছেন? দুজনেই তো আপনার জামাই। এক জামাইকে বড় মাথা দেব, অন্য জামাইকে কি দেব? মাছের মাথাটা তো দুভাগ করা উচিত ছিল, না হলে আপনার দুটি মাছ কিনে আনা উচিত ছিল। আমি যেটা বলেছি সেটা করো। ছোট জামাই কখনো এমনিতেও এত বড় মাছের মাথা খায়নি, এটা তার যোগ্য না। বড় লোকেদের জন্যই সংরক্ষিত করা।
বলছো? আমার জামাইকে অপমান করছো বাবা? ছোট লোকদের মান অপমান বলতে কিছু আছে নাকি রে? এসেছি তো মান অপমান নিয়ে। দুজন আপনার মেয়ের জামাই, আপনি কিন্তু পক্ষপাতিত্ব করছেন। আমার মাছের মাথার দরকার নেই, এমনিতেও পছন্দ করি না। যাকে ইচ্ছা দিন, আমার সমস্যা নেই। আমার জামাইকে অপমান করার জন্য ডেকেছো, সেটা তো বললেই পারতে, আমি নিষেধ করতাম আসতে। এ কি ছোট বাবু, আপনি এখানে বসে আছেন কেন? আমি তো ভাবছি আপনাদের বাড়ির দিকেই যাব। এ কি হরেকৃষ্ণদা, তুমি আমাকে বাবু বলে ডাকছো কেন? আমি তো তোমার থেকে বয়সে ছোট হই। যাই হোক না কেন, তাতে কি? আপনি জমিদার বাবুর বাড়ির জামাই, অবশ্যই আপনাকে বাবু বলে ডাকবো। আমি জমিদার বাড়ির জামাই হলেও আমিও তোমার মতো সাধারণ মানুষ, আমাকে বাবু বলে ডাকতে হবে না। অন্য কারোর সাথে তো কথাও বলা যায় না। আপনি ভালো মানুষ, সেই জন্যই কথা বলতে আসি। আপনি দুপুর বেলায় এখানে বসে আছেন কেন? কি হয়েছে বলুন তো? গরিব হয়ে কেন যে বড়লোক বাড়িতে বিয়ে করলাম, নিত্য অপমানিত হতে হয়। দুপুরের খাবার পেট থেকে আর নামলো না। আর কিছুই বলতে হবে না আপনাকে, আমি সবটাই বুঝতে পেরেছি। আপনি এক্ষুনি আমার সাথে আমার বাড়িতে চলুন, বোয়াল মাছ রেঁধেছি, খাবেন। না না, সেটা কি করে হয়? বলছি তো, আপনার কোনো কথাই আমি শুনবো না। আপনি এক্ষুনি আমার সাথে চলুন, তাড়াতাড়ি। আরে দাও দাও, বোয়াল মাছের মাথাটা মোহন বাবুর প্লেটে তুলে দাও দেখি। তোমাকে না বলেছি আমাকে বাবু বলবে না, মোহন বলবে, বেশি হলে মোহনদা। আর হ্যাঁ, এই বোয়াল মাছের মাথা আমাকে দিতে হবে না, নন্দুকে দাও। আমাকে এমনি মাছ দিলেই হবে। কি হলো গিন্নি, তুমি বসে আছো কেন? এই তাড়াতাড়ি মাথাটা উঠিয়ে দাও। তার নিষেধ শুনছো কেন? মাথা এমনিতেও আমার পছন্দ নয়। আমি মাছ খেতেই ভালোবাসি, যাতে কাঁটা কম। আমি এমনিতেও মাথা খাই না। কি হলো মোহনদা, বসে আছো যে? তাড়াতাড়ি নাও, খাবারটা খাও। কেমন হয়েছে বলো? সত্যি করে বলছি, বিশ্বাস করো, খাবার অনেক ভালো হয়েছে। এত ভালো খাবার আমি কখনো খাইনি। তৃপ্তি করে খাবো আজকে। খান খান, আপনার যেমন ভালো লাগে তেমন ভাবে খান। আর একটু মাছ দিই? হয়েছে হয়েছে, যথেষ্ট হয়েছে, আমাকে আর দিতে হবে না। আপনারা নিন, এত মাছ আমি খেতে পারবো না। আরে ও গিন্নি, বসে আছো কেন? দাও দাও, যদি না পারেন আমরা তো আছি, সাহায্য করবো। আপনি খেতে থাকেন। আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে একটু ধরে শোয়াও তো গিন্নি। হঠাৎ করে কেমন লাগছে তোমার শরীর? বেশি খারাপ লাগছে? হঠাৎ করে কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। শরীরটা খুবই খারাপ লাগছে, বুকে ব্যথা করছে। ওদেরকে ডাকো তো। শিলা, লীলা, বড় জামাই, তোমরা কে কোথায় আছো? এদিকে এসো, তোমার শ্বশুর অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে মা? বাবার কি হয়েছে? বাবা এভাবে শুয়ে আছে কেন? ও বাবা, বাবা কথা বলছো না কেন বাবা? কি হয়েছে? এত রাতে চেঁচামেচি করছেন কেন? আপনাদের জন্য তো শান্তিতে ঘুমাতে পারছি না। তোমার শ্বশুর অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার ডাকো, তিনি জ্ঞান হারিয়ে ফিরেছেন। আমার তো আর খেয়ে দে কাজ নেই, আমার হাতেও তো পয়সা করি নেই, ডাক্তার ডাকতে পারবো না। আমি এখন ঘুমাবো। জামাই বাবু, আপনি এটা কেমন কথা বলছেন? বাবা অসুস্থ হয়েছে, আপনি ডাক্তার ডাকবেন না? আপনি কিনা টাকা পয়সা চিন্তা করছেন? ছি 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 ছি। কার সাথে কি কথা বলছিস ভেবেচিন্তে কথা বল রে। আমার জামাইয়ের ব্যাপারে একটা উল্টোপাল্টা কথা বলবি না। চলো তো এই ঘর থেকে, কিছুই হয়নি, শুধু শুধু শুয়ে আছে, বলছে অসুস্থ হয়েছে। আরে অসুস্থ হলে এমনিতেই ঠিক হয়ে যাবে, ঘুমাতেও পাচ্ছি না, এদের জন্য যত সব ভালো লাগে না। কি হয়েছে নন্দু, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আর এত রাতে তুই কোত্থেকে ফিরলি? আমি জমিদার বাড়ির ওপর দিয়ে আসছিলাম, খবর শুনে আসলাম জমিদার বাবু নাকি খুব অসুস্থ হয়ে পড়েছেন।
দাদার অবস্থা নাকি তেমন একটা ভালো নেই, সবাই কান্নাকাটি করছে সে বাড়িতে। কি বলছিস? সত্যি বলছিস তুই? ভালোভাবে জেনে শুনে এসেছিস নাকি উল্টো পাল্টা কথা বলছিস? ভেবে বল। আরে বাবা, আমি কি ছোট নাকি? আমি সত্যি বলছি। আমি আর আমার বন্ধু জমিদার বাড়ির পাশ দিয়ে আসছিলাম, তখনই শুনে আসলাম কান্নাকাটির আওয়াজ। জমিদার বাবু নাকি অসুস্থ হয়ে পড়েছেন, সেটাও শুনে আসলাম। না না, আর এক মিনিটও আমার দেরি করা ঠিক হবে না। এক্ষুনি আমাকে তাদের বিপদে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, মোহনদা, তুমি সেখানে গিয়ে কি করবে? সেখানে তো অনেক মানুষ আছে, তুমি আরো উল্টো সেখানে গিয়ে অপমানিত হবে। তোমার সেখানে যাওয়ার কোনো দরকার নেই। না 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 না, শত অপমান করলেও আমি এখানে বসে থাকতে পারি না। তার এই দুঃসময়ে আমাকে তার পাশে দাঁড়াতেই হবে। আমি চললাম। কি করবো মা, আমি তো কিছু বুঝতে পারছি না। জামাইবাবু যে মুখ ফিরিয়ে চলে গেল, রাত অনেক হতে চললো। বাবার অবস্থা তো ক্ষণে ক্ষণে খারাপ হয়ে আসছে গো। কি করবো মা? আমি তো কিছু বুঝতে পারছি না। বড় মেয়েটার যে এত অধঃপতন হবে সেটা আমি কখনো ভাবিনি। বাবার এই অবস্থা দেখেও কি করে পারলো নিজের ঘরে গিয়ে ঘুমোতে? ওসব ছাড়ো, বাবার জন্য কি করবো সেটা বলো। আপনারা এখন চিন্তা করবেন না, আমি থাকতে শ্বশুর আব্বাজানের কিছুই হতে দেব না। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি চলে এসেছি। মোহন বাবা, তুমি এসেছো? এত অপমান সহ্য করার পরেও তুমি এসেছো? ওসব কথা পরে হবে, ওসব কথা এখন বাদ দিন। রাত অনেক হয়েছে, গ্রামে গাড়ি পাওয়া যাবে না। নিজেদের সেবা যত্ন করে তাকে বাঁচাতে হবে। দেখো বাবার কি যেন হয়েছে, কোনো কথা বলছে না, জ্ঞান হারিয়ে ফেলেছে। গাটা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি এক কাজ করো, এখনই গিয়ে এক বালতি জল নিয়ে আসো। যেভাবেই হোক আগে বাবার শরীরের তাপমাত্রা কমাতে হবে। শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকলে খুবই ক্ষতি হয়, মানুষও মারা যেতে পারে। তাপমাত্রা আগে কমাতে হবে। মা, আপনি এক্ষুনি গিয়ে একটি কাপড় নিয়ে আসুন। বাবার মাথায় জলপট্টি দিতে হবে। আগে বাবার জ্ঞান ফিরুক, তারপর ওষুধ খাইয়ে দেব। আপনারা শক্ত হন, ধৈর্য ধারণ করুন। বাবার কিচ্ছু হবে না, আমি যেটা বলছি সেটা করুন। একে, তোমাদের সবার এই অবস্থা কেন? তোমরা সবাই ঘরে না ঘুমিয়ে এখানে? এই তো বাবার জ্ঞান ফিরেছে। আপনার শরীর এখন কেমন লাগছে বাবা? আগের চেয়ে ভালো লাগছে তো? বাবা, তোমার এখন কেমন লাগছে? ভালো লাগছে নাকি ডাক্তার ডাকবো? এখন ডাক্তার ডাকবে মানে? আমি কি একা একা সুস্থ হয়ে গেছি? ডাক্তারের প্রয়োজন হয়নি। যখন তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, জ্ঞান হারিয়েছিলে, তোমার বড় জামাই আর বড় মেয়ে তাদের টাকা খরচ হবে বলে ডাক্তার ডাকেনি, মুখ ফিরিয়ে চলে গেছে। ছোট জামাই মোহন কোত্থেকে খবর পেয়ে ছুটে এসেছে, সারা রাত ভর তোমার সেবা যত্ন করেছে। অত রাতে ডাক্তার পাওয়া যেত না। যে জামাইকে তুমি অবহেলা করেছো সে তোমার জীবন বাঁচিয়েছে। যাকে আমি ছোট লোক গরিব বলে অপমান করলাম, সেই আমার জীবন বাঁচালো। আর বড় লোক জামাই মুখ ফিরিয়ে নিল। তুমি আমাকে ক্ষমা করো বাবা। আপনি আমার গুরুজন, আপনি আমার শ্বশুর মশাই। আপনার ক্ষমা চাইতে হবে না। আমার বাবাও তো মাঝে মধ্যে ভুল করেন। যে বড় লোক জামাই আমার কোনো কাজে আসে না, তাকে আর আমি এ বাড়িতে রাখবো না। ওদেরকে বের করেই ছাড়বো। আমার মেয়েরও যোগ্য না ও। বিষয়টা পরে দেখা যাবে, আগে তুমি সুস্থ হও, বিশ্রাম নাও। আমি এ বাড়িতে যেটা বলি সেটাই হয়। আমার ওপরে কোনো কথা হবে না। আমি যেটা বলবো সেটাই হবে। আমি বলেছি তুমি এ বাড়ি থেকে বের হয়ে যাবে, তার মানে তুমি বের হয়ে যাবে। তোমার মতো জামাই আমার দরকার নেই। বাবা, তুমি কিন্তু আমার জামাইকে অপমান করছো। আমার জামাইকে এভাবে অপমান করতে তুমি পারো না। আমি তোমাকে ঠিকঠাক মতো মানুষ করতে পারিনি। আমার সাধ্য থাকলে জামাইকে বের করে দিতাম আর তোকে রেখে দিতাম, কিন্তু তা আমি করব না। তোর জামাইয়ের সাথে যাওয়ার তোরও অধিকার আছে, এবং তোর জামাইয়েরও তোকে নিয়ে যাওয়ার অধিকার আছে। চলে যা তোরা। এরা তো চাচ্ছিল আমি মরে যাই, যাতে জমি জমার ভাগ পাবে। বড়লোকদের একটাই সমস্যা, লোভ আর লোভ। তুমিও তো বড় লোক, তোমারও তো অনেক লোভ ছিল।
মানুষকে মানুষ বলেই মনে করতে না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এরপর থেকে সবাইকে মানুষ মনে করব। দ্বিতীয়বার কখনো আর এ ভুল করব না। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বলেছি না এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাও। কখনো আর এ বাড়িতে ফিরে আসবে না। যদি ভালো মানুষ হতে পারো তখনই ফিরে আসবে। জমিদার বাবু, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনার নাম শুনতে আমি দ্রুত চলে এসেছি। কেন ডেকেছেন আমাকে বাবু? হরে কৃষ্ণ, তুমি যে কত বড় কাজ করেছো সেটা আমি জেনেছি। তুমি আমার বাড়ির জামাই মোহনকে আশ্রয় দিয়েছো, তার খাতিরদারি করেছো, যেটা আমার জন্য সম্মানের। আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। আরে না না জমিদার বাবু, তেমন কিছু নয়। মোহন দাদা খুবই ভালো লোক। আমরা যে ছোট লোক, গরিব, সেটা কখনো মনে করেন না। আমাদের খুবই আপন ভাবে, সেই জন্যই আমরা তাকে আপন ভাবি। আমার এই ছোট মেয়ের জামাইয়ের জন্য সব জায়গায় আমার মাথা উঁচু হচ্ছে, আর সেই জামাইকে আমি ভুল বুঝেছিলাম। হরে কৃষ্ণদা, তোমার তো এমনিতেই অভাব অনটন। যেহেতু আমার শ্বশুরমশাই তোমাকে পুরস্কৃত করতে চান, পুরস্কারটা তুমি নাও। সেটা কিভাবে নেই বলো? আমরা গরিব মানুষ, প্রতিদান তো নিতে পারি না। সেটা আমাদের গায়ে লাগে, লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি এক কাজ করো, বড় কোনো মাছ থাকলে আমাদের জন্য নিয়ে এসো। একই সাথে তোমার পরিবারের সবাইকে নিয়ে আসবে। সবাই মিলে একসাথে খাবো। এটা একটা ভালো কাজ। প্রতিদানের মূল্যায়ন করলাম না, একসাথে খেলাম। কালকে কিন্তু চলে আসবে। হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে বাবু, চলে আসবো। এখন তাহলে আমি যাই। আজকে কোনো ভুল করলে চলবে না কিন্তু গিন্নি। আমার ছোট জামাই মোহনের প্লেটে বড় মাথাটা দাও। খাসির মাথাটা যে রান্না করেছো সেটাও দাও। আমার কোনো উল্লেখযোগ্য খাবারের দরকার নেই। আপনারা যে আমাকে ভালোবাসেন, অবহেলা অপমান করেন না, এটাই সবচেয়ে বড় পাওনা। যতদিন আমরা অমানুষ ছিলাম ততদিন এটা করেছি। এখন আমরা মানুষ হতে চলেছি। এরকম ভুল আর হবে না গো। আজকে আমাকে ভালো খাবার দিতে হবে না। আমার জন্য যা যা রেখেছেন সব কিছু হরে কৃষ্ণদা আর তার পরিবারকে দিন। নন্দু এসেছে, নন্দুকে দিন। আজকে তারাই তো আমাদের অতিথি, তাই না? দেখেছো জামাই বাবাজির বিচক্ষণতা? এমন একটা জামাই পেয়ে আসলেই আমরা নতুন করে ভাবতে শিখেছি। এই যে ছোট্ট নন্দুকে দেখছেন, এ কিন্তু বড় মনের মানুষ। আমাকে যখন অতিথি আপ্যায়ন করেছিল ওরা, এই নন্দু ছোট হলেও বড় মাছের মাথাটা আমার প্লেটে তুলে দিয়েছিল। বলেছিল সে খায় না, কিন্তু সে আসলে মাছের মাথা খুব পছন্দ করে। আমি সেটা বুঝতে পেরেছিলাম। দাও মা দাও, আমাদের অতিথিদের ভালোভাবে আপ্যায়ন করো। আমার একটা কথা ছিল। বলো বলো। আমরা তো গরিব মানুষ, আমরাও চাই আপনারা সবাই একবেলা আমাদের বাড়িতে অতিথি হয়ে আসুন। আমি তো কাজের জন্য সরোজিনীকে নিয়ে একটু শহরের দিকে যাব। লীলার মোহন, তোমরা তো বাড়ি যাবে। যাও, কথা দিলাম আমি ফিরে এসে যাব। আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব? জমিদার বাবুর মেয়ে এবং মেয়ের জামাই হয়ে আমার মতো গরিব জেলের বাড়িতে খাবার খেতে এসেছেন। দাদা, শুনলাম নাকি আপনি আমার স্বামীকে তুমি করে বলেন এবং আপন করে নিয়েছেন। আমাকে কি পর ভাবেন? না ভাবলে আমাকেও তুমি করে বলবেন। আপনাদের মতো এত দরদি মানুষ আমি কখনো দেখিনি। জমিদার পরিবারের মানুষ আমাদের এত আপন করে নিয়েছে। আমরা কিছুই করিনি, আমাদের আপন করে নিয়েছেন আপনারা। খিদে পেয়েছে বিজন, তা তোর ছেলেকে তো দেখছি না। হ্যাঁ বাবু, এই তো খেতে দেব আপনাকে। তার কি আর ঠিক আছে? আজকে আবার সাপের 5 পা দেখেছে। হ্যাঁ, জন্মদিন বলে কথা। ঠিক আছে, তাকে আনন্দ করতে দে। তা কি রান্না করেছিস শুনি? অনেক দিনের ইচ্ছা ছিল বাবু, আপনাকে নিমন্ত্রণ করে খাওয়াবো। এই গ্রামে সম্মানীয় মানুষ বলতে আপনি আছেন, তাই আমি আমার ছেলের জন্মদিনে বিশেষ মাছের মাথার মুড়ির ঘন্ট বানিয়েছি। আহা, শুনেই তো জিভে জল চলে এলো। আবার আজকে স্বপ্ন পূরণ হচ্ছে।
শুধু তোর একার স্বপ্ন পূরণ হচ্ছে না রে, আমিও আমার বড় বাড়িতে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি। তোদের মতো মানুষের সাথে মিশে মাটির দাওয়ায় বসে খেতে আমারও মন চায়। দে দে বাবা দে। গলায় কি যেন একটা আটকে গেছে রে। ও উফ, গলাটা আমার জ্বলছে। ও বাবা, ওর বাবা। কি হয়েছে বাবু, কি হয়েছে বাবু, বলুন আমাকে বলুন। কিরে মাধব, লাশটার দিকে ওরকম হাঁ করে তাকিয়ে আছিস কেন? এ মরা কেটে কেটে চুল পাকিয়ে ফেললি, আর এই লাশটার মধ্যে এমন কি দেখলি? হ্যাঁ, এই রাখালদা এ তো আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামের হরিচরণ মাতব্বর। কিন্তু কি করে, মানে শালার সাথে এটাই হওয়ার ছিল। আর তুই ওরকম করে তাকিয়ে আছিস কেন? তুই তোর কাজ করবি, তোর অত কাহিনী জেনে কি হবে? ব্যাপারটা এতটাই আশ্চর্যের যে বিশ্বাস করতে পারছি না। আরে তুই কি আমার কাছে একটা থাপ্পড় খাবি নাকি? না 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 না, তুমি আমার মাই বাপ, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে চুপচাপ বডিটা গুম করে রাখ। তার মানে? ওফ, তোকে সব কথার মানে বোঝাতে হয় কেন রে? এতদিন আমার সাথে কাজ করেও বুঝলি না? পার্টি করে এত বড় নেতা হয়ে ক্ষমতা বাগিয়েছি এমনি এমনি? হরিচরণ মরবার আগে রাঘব বোয়াল ছিল, তবে ওই কথায় আছে না, মরা হাতিও লাখ টাকা, সেটাই কাজে লাগাতে হবে এখন আমাদের। এতে এতে আমাদের লাভ আছে? লাভ না থাকলে কি আর আমি মাথা গলাই? আমার নির্দিষ্ট পরিকল্পনা আছে, তুই ভেস্তে দিস না। শোন, যেটা বলছি একেবারে হুবহু করবি। এখন এর মৃতদেহ সরানোর জন্য সব দিক থেকে প্রচুর চাপ আসবে। থানা পুলিশে টাকা খাইয়ে আমি পুরো ব্যাপারটা দেখে নেব। তুই শুধু কাউকে বডি দিবি না, গুম করে রাখ, এতে আমাদেরই মঙ্গল। এরপর যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে করবি, ঠিক আছে? ঠিক আছে, আমার তো এত বুদ্ধি নেই, যা বলবে তাই হবে। আজ সারাদিনে কি হলো গো? বাবাকে একটু বেশি গম্ভীর দেখলাম। হ্যাঁ, জানোই তো নেতা হওয়া কত ঝামেলা জিনিস। কেন কেন, কি হয়েছে? তুমি আর কি বুঝবে? আরে আমি অত শত বুঝি না বলেই তো জিজ্ঞাসা করছি, বলোই না। ওই হরিচরণ বাবু হঠাৎ করে মুড়ি ঘন্ট খেতে গিয়ে গলায় কাঁটা আটকে যে মরেছে না, তার বডি রাখা হয়েছে মর্গে, সেটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি বাবা। এতে ঝামেলার কি আছে? হরিচরণ বাবুর পরিবারে তো কেউই নেই, বিয়ে করেনি সারা জীবন, তাহলে সরকারকে বা ওর কাছের লোকেদের বডি দিয়ে দিলেই হয়। উফ, তুমি যত সহজ ভাবছো, রাজনীতিটা ততটা সহজ নয় মল্লিকা। হ্যাঁ, আর এই কঠিন অঙ্কগুলো বানাও তোমরা। সহজ জিনিসকে সহজ রাখলে তো তোমাদের দিন কাটবে না, দোকান বন্ধ হয়ে যাবে। তবে আমি তো পুরো বিষয় না জেনে ছাড়বো না, সে তোমরা আমাকে যতই বোকা ভাবো। কি হলো, চুপ করে কি ভাবছো? বুঝতে পারোনি তাই তো? না মানে, ওই মরা শরীরটা মর্গে আটকে রাখলে আমাদের কি লাভ? দেখো, আমি অত লাভ লস বুঝি না, বাবা জানে। আর তুমি ভালো করেই জানো যে বাবা নিজের পরিকল্পনা কাউকে বলেন না, তাই তুমিও বেশি মাথা ঘামিও না, ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। হ্যাঁ, মাথায় যতটা ঢুকবে ততটাই তো ভাবা দরকার। ঠিক আছে, ভেবো না প্রতিবারের মতো এবারও ঘুঘু ধান খেয়ে পালিয়ে যাবে। এবারে আমি ঠিক ধরবই। আসুন আসুন, আপনারা আসুন। এই হচ্ছে সেই কালপ্রিট, আমাদের গ্রামের এত ভালো একটা মানুষকে নিজের বাড়িতে নেমন্তন্ন জানানোর জন্য, মানে নেমন্তন্ন জানানোর ছুতোয় পরিকল্পনা করে হত্যা করেছে এই শয়তান। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না তো? এবার বুঝতে পারবি। এই চল চল, গারুদে ঢুকিয়ে দুটো ডান্ডা দিলি সব বুঝে যাবি, চল। আমি কিছু করিনি, আপনারা ভুল করছেন। ভুল করিসনি? আরে রাখাল বর্মন কোনোদিন ভুল করেছে নাকি? না না, আমি কখনো এ কথা বলতে পারি না। আপনি আমাদের এলাকার এত বড় মানুষ। থাক থাক, আর তেল দিতে হবে না। তুই বল, তুই হরিচরণ বাবুকে বাড়িতে নেমন্তন্ন করিসনি? হ্যাঁ করেছিলাম, কিন্তু মানে আমার ছেলের জন্মদিন ছিল তাই। ছেলের জন্মদিন তাই গ্রামের আর কাউকে নেমন্তন্ন করলি না, আমাকেও নেমন্তন্ন করলি না।
শুধু ওনাকে একাকে নেমন্তন্ন করলি, হ্যাঁ? আর তাছাড়া কি খাবার খেতে দিয়েছিলিস যে বাবু একেবারে মরে গেল? আমি তো শুধু মুড়ি ঘন্ট দিয়ে ভাত দিয়েছিলাম, তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল, বাবুর গলায় হঠাৎ করে মনে হলো কাঁটা আটকে গেছে, দম বন্ধ হয়ে কেমন করতে করতে পড়ে গেল মাটিতে, কিছুই বুঝতে পারলাম না। এখন আর এত সতী সাজতে হবে না, তুই সবার কাছে ধার করে বেড়াস। ভালো মানুষ হরিচরণ বাবুর থেকেও তাই করেছিলিস। এখন যখন টাকা শোধ করবার সময় এসেছে তখন বুদ্ধি করে সরিয়ে দিলি লোকটাকে, হ্যাঁ? কি স্যারেরা, খুনের কারণটা বুঝতে পারছেন তো? সব বুঝতে পেরেছি, চল আগে চল। বাবু, আমার ছোট ছেলে আছে, সে খেলতে গেছে, ঘরে ফিরে যখন দেখবে তার বাবা নেই অথবা জানতে পারবে সবকিছু, তখন সে আর বাঁচবে না বাবু। আপনাদের ভুল হচ্ছে বাবু, ভরসা করুন, আমার কথা বিশ্বাস করুন বাবু। তোর মতো চামারকে বিশ্বাস করা যায় না, চল শয়তান। কোথায় যাচ্ছ? কেন দেখতে পাচ্ছ না? লাশ ঘরের ভিতরে যাচ্ছি। এইখানে বাইরে লোকেদের যাওয়া মানা। আমি কে তুমি জানো না? তুমি যে রাখাল বাবুর বৌমা সেটা আমি জানি, তবে তোমার থেকে বাবুর হুকুম আমার কাছে বেশি দামি, তাই বাবুর আদেশ আমাকে পালন করতেই হবে। আচ্ছা, তোমার বাবু এমন আদেশ কেন দিয়েছে? সে কথা বাবুই বলতে পারবেন, শুধু তুমি চলে যাও এখান থেকে, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমি হরিচরণ বাবুকে একবার শেষ চোখের দেখা দেখতে চাই। লাশ কেটে পরীক্ষা করে আবার সেলাই করে দেওয়া হয়েছে, এখন দেখার মতো আর কিছু নেই। শয়তান নিশ্চয়ই মিথ্যা কথা বলছে, এত তাড়াতাড়ি লাশ কাটা হয়নি নিশ্চিত। বললাম তো চলে যেতে। তোমরা যে এই লাশ ঘরের আড়ালে কত কাণ্ড করছো, সেগুলো যখন সবাই জানতে পারবে তখন তোমাদেরই পিঠ বাদাম হবে। অত ভাবতে হবে না, আমরা আমাদের ভাবনাটা ভেবে নেব। যাও বলছি, না হলে কিন্তু আমি বাইরের লোকেদের সাথে যা করতাম তোমার সাথেও তাই করব, পুলিশে খবর দেবো বলে দিলাম। এক পকেটে টাকা আর এক পকেটে ক্ষমতা থাকলে অনেক কিছুই করা যায়। তুমি আর তোমার রাখাল বাবু দুজনে একেবারে ধ্বংসের শেষ সীমা পর্যন্ত নেমে গেছো। তবে সময় আসবেই যেদিন তোমরা উচিত ফল পাবে। 1400। যে কাজের দায়িত্বটা দিয়েছিলাম করেছিস? ক্ষমা করবেন বাবু, করতে পারিনি। করতে পারিসনি মানেটা কি? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোকে আমি অত করে বোঝালাম সেদিন গোপন কথাটা। হ্যাঁ, আজকে করতে যাচ্ছি দুপুরে হঠাৎ মল্লিকা দিদিমণি এসে সব গন্ডগোল করে দিল। তার মানে বৌমা এখানে এসেছিল? হ্যাঁ, এসে নানান বিষয় জিজ্ঞেস করছিল। আর তুই কি বলেছিস? প্রথমে তো এসে ভেতরে ঢোকবার চেষ্টা করছিল, আমি বাধা দিয়েছিলাম, তারপর আমাকে গরম দিচ্ছিল। আমি পরিষ্কার বলে দিয়েছি যে যেই আসুক বাবুর হুকুম ছাড়া আমি কাউকে ঢুকতে দিতে পারবো না। সব বিষয়ে ওর নাক গলানোটা বেড়ে যাচ্ছে। আমাদের বাড়ির বউরা আপনাদের বাড়ির মতো নয় যে পুরুষদের সিদ্ধান্তের বিষয়ে মাথা গলাবে। শিক্ষিত মেয়েকে ঘরের বৌমা করে আনবার এটাই জ্বালা। আমি দেখাচ্ছি মজা, ওর গোয়েন্দাগিরি আমি বার করব। শোন শোন, তুই তোর কাজ কর, আর কেউ তোকে বিরক্ত করবে না, কিন্তু এর পর যদি কাজ না হয় তাহলে কিন্তু তোর কপালে ভয়ানক দুঃখ আছে। ঠিক আছে বাবু, আমি কাজে হাত লাগাচ্ছি। কথাটা যেন মনে থাকে, যা করবার আজকে রাতেই করবি, কালকে সকালে আমি এসে দেখতে চাই যে কাজ হয়ে গেছে। এই অমিতাভ, তোর বউকে সামলে রাখতে পারিস না? কোথায় তোর বউ? কেন, কি হয়েছে বাবা? আগে ওকে ডাক, তারপর আমি বলছি সব। মল্লিকা, শুনে যাও তো, বাবা ডাকছে তোমাকে। কি হয়েছে বাবা? নিজের লম্বা নাকটা সব জায়গায় না ঢোকালি নয়। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ঘরের বউ হয়ে লাশ কাটা ঘরে গিয়েছিলে কি করতে? না মানে আপনি ভুল ভাবছেন, আসলে গ্রামের একজন এত বড় মানুষ মারা গেল তো তাই। তাতে তোমার কি? তোমার যদি কিছু জানানোর থাকতো তাহলে আমাকে জানাতে, তোমার স্বামীকে জানাতে। তোমার সেখানে পা বাড়িয়ে যাওয়ার সাহস কোত্থেকে এসেছে? তুমি সেদিন রাতে আমাকে জিজ্ঞেস করে তোমার হয়নি, আবার ওখানে গিয়েছিলে? কেন গিয়েছিলে তুমি? আমি কোনো উদ্দেশ্য নিয়ে যাইনি, এমনিই গিয়েছিলাম বাবাকে খুঁজতে। এতদিন তো কোনো দিন আমার খোঁজের প্রয়োজন মনে করো না তুমি, আজকে হঠাৎ? আসলে আপনার শরীরটা কিছুদিন হলো ভালো যাচ্ছে না তো তাই। সে কথা তোমাকে ভাবতে হবে না।
এই অমিতাভ, শুনে রাখ, আজকে থেকে তোর বউয়ের এই ঘর থেকে বেরোনো বন্ধ। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। এ বাড়ির বাইরে যদি তোমাকে পা দিতে দেখেছি, তাহলে আমার একদিন কি তোমার একদিন। যদি আমাকে না জানিয়ে বাড়ির বাইরে পা রেখেছো একটাও, তাহলে আমি তোমাকে সারা জীবনের জন্য এখান থেকে তাড়াবো, কথাটা মনে রেখো। তার মানে মাধবের সাথে পুরো পরিকল্পনাটাই হয়ে গেছে। নিশ্চয়ই যা হওয়ার আজ রাতেই হবে। এদিকে আমাকে ঘরের মধ্যে বন্দি করলো। কতক্ষণ বন্দি করে রাখবে তোমরা? আর যে করেই হোক আমাকে জানতেই হবে সবকিছু। তোমরা আদেশ দিয়ে ঘুমিয়ে তো পড়লে, কিন্তু আমি যে এত সহজে হেরে যাওয়ার মেয়ে নই। আচ্ছা, যা ভেবেছিলাম ঠিক তাই। আজ রাতেই তোমাদের খেলা চলছে। একজন আমাকে আদেশ দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে, আরেকজন ছুরি কাজে নিয়ে এখানে কাজ চালাচ্ছে। তোমরা ডালে ডালে চললে আমিও চলি পাতায় পাতায়। এই সব কিছুর ভিডিও বানিয়ে রাখবো আমি, তারপর ঠিক সময় ঠিক জায়গায় দেব তোমাদের বঁশ। কি বড় সাহেব, শুধু পুলিশের উঁচু চেয়ারে বসে থাকতেই হবে? কাজটাও তো কিছু করতে হবে উঁচুতে, তাই না? আপনাদের দয়ায় সেই চেষ্টা করছি আর কি। শোনো রবীন্দ্র, এখন আর কোনো অজুহাত দিলে চলবে না। এই হরিচরণ বাবুর মৃত্যুর অনেক দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত শয়তানটার কোনো শাস্তি হলো না কেন? বেটা কিছুতেই মানছে না। যত জেরা করছি ততই বলছে সে করেনি। এমনকি তার সাথে কথা বলে এটাও মনে হয়েছে যে তার কাছে যথেষ্ট যুক্তি আছে। ওরকম ঠান্ডা মাথার খুনিদের কাছে অনেক রকমের যুক্তি থাকে, তোমাকে সেসব কানে নিলে চলবে না। মানে একটু হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমার নোট চাই, তাই তো? বুঝতেই তো পারছেন এখন শীতকাল। পকেট গরম না হলে কোনো কাজ ঠিক করে মনতে চায় না, মন থেকে করতে চায় না। এতে যা আছে তুমি সারা জীবনে এত রোজগার করতে পারবে না এই পুলিশের চাকরি করে। সবই আপনাদের দয়া। এবার যাও যাও, বিজন বেটাকে পিটিয়ে ওর বাপের নামটি ভুলিয়ে দাও দেখি, দেখবে বাপ বাপ করে স্বীকার করবে সবকিছু। হ্যাঁ, আপনি সে বিষয়ে কোনো চিন্তা করবেন না। আর শুধু তাই নয়, যদি ওই শয়তানকে দিয়ে সবকিছু স্বীকার করিয়ে ওকে শাস্তি দিতে পারো, তাহলে আমি সরকারকে বলে তোমাকে আরো উঁচু পোস্টে পদোন্নতি করাবো। আর শুধু তাই নয়, গ্রামের একজন সম্ভ্রান্ত মানুষকে খুন করবার অপরাধীকে শাস্তি দেওয়ার মূল্য হিসেবে তোমার গ্রামে সবার সামনে সংবর্ধনা সম্মান দেওয়া হবে। তাহলে ধরে নিন বাবু, আজকে রাতেই সবকিছু স্বীকার করবে শয়তান। এবার ওর খেলা শেষ। ঠিক আছে, আমি গেলাম। আমার কাছে যেন খবর পৌঁছে যায়। অনেক হয়েছে তোর খেলা, আজকে শেষ করে দেব আমি তোর সব নাটক। বাবু বাবু, আমি তো বলছি আমি খুন করিনি। আমি হরিচরণ বাবুকে নিজের বাবার মতো সম্মান করতাম। আর সেই জন্যই টাকা নিয়ে টাকা দিতে চাইছিলিস না, তাই তো? আমি টাকা নিয়েছিলাম, কিন্তু আমার এমনিতেই নুন আনতে পান্তা ফুরায়, তাই বাবুকে বলতে বাবু আমাকে সময় দিয়েছিলেন। তোর কথাই তো বিশ্বাস করছি না। যার নুন আনতে পান্তা ফুরায় সে বাড়িতে মুড়ি ঘন্ট রান্না করে কি করে? ছেলের জন্মদিন পালন করবার বিলাসিতা আসে কি করে? আমি তো কাউকে নিমন্ত্রণ করিনি, শুধু বাবুকে একদিন খাওয়ানোর ইচ্ছে ছিল। তা বাবু আমাদের অনেক সাহায্য করেছিলেন। সেটাই তো আসল কথা। গ্রামে আরো সম্মানীয় মানুষ থাকলে তুই শুধুমাত্র এই লোকটিকে কেন নিমন্ত্রণ করলি? বল শয়তান, তোর মিথ্যে কথার আজ গোষ্ঠীর পিণ্ডি চটকাবো, বল। ছেড়ে দিন বাবু, মারবেন না, লাগছে ওর বাবু, আমি কিছু করিনি বাবু, নির্দোষ, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। স্বীকার করে নে বলছি নিজের অপরাধ, বেঁচে যাবি, শাস্তি কম হবে, না হলে মারও খাবি, ফাঁসিও যায়। বল বল বল। বাবু বাবু, আমি দোষ করিনি বাবু, লাগছে, মারবেন না বাবু। যতক্ষণ না তুই স্বীকার করবি ততক্ষণ এরকমই ধোলাই চলবে তোর। বল শালা, বল বল বল, তুই খুন করেছিস, বল আগে বল। খুন করিনি বাবু, যে দোষ করিনি সে দোষ আপনি আমাকে মেরে ফেললেও স্বীকার করবো না বাবু, স্বীকার করবো না। শালা, তোকে মারতে মারতে হাঁপিয়ে গেলাম রে। দাঁড়া দাঁড়া, আবার আসছি, দাঁড়া একটু চা খেয়ে আসি।
আচ্ছা তুমি কেন এরকম করো বলো তো? দেখলে তো বাবা কেমন রাগ করে তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল। তোমাকে কেউ কিছু বললে আমার কষ্ট হয়, কিন্তু তুমি এমন কাজ করো যে আমি কিছু করতেও পারি না। তুমি কিছু করার মতো মানুষ হলে তবে তো করবে। কি হলো কিছু বলো। আচ্ছা, শহরের মিউজিয়ামের কিছুদিন আগে একটা হিরে চুরি হয়েছিল, খবরটা তো আমরা সবাই শুনেছিলাম। হিরেটার কি হলো জানো? হ্যাঁ শুনে তো ছিলাম, বড় বড় রাজনৈতিক নেতাদের নাম তার মধ্যে জড়িয়ে আছে, কিন্তু হঠাৎ তুমি সেটা নিয়ে পড়লে কেন আবার? মনে হচ্ছিল তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা, ওটা কি বাবার কাছে কোনো রকমে থাকা সম্ভব? কি বলছো কি তুমি? দিন দিন কি তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে? বাবার কাছে কি করে থাকবে? আর তুমি বাবাকে এরকম ভাবলে কি করে? না ঠিক আছে, তুমি বুঝবে না, আর এমনি জিজ্ঞেস করছিলাম, কারণ বাবাও তো বেশ বড় নেতা, তাই। বাবা কোনো দিন কোনো খারাপ কাজ করেনি, আর কোনো খারাপ কাজে থাকবেও না। তোমার মতো ভালো তো সবাই নাও হতে পারে। তুমি বাবাকে এরকম কেন ভাবো আমি বুঝতে পারি না। সব যদি তুমিই বুঝতে, তাহলে তো আমাকে আর এত কষ্ট করতে হতো না। তবে যে করেই হোক ন্যায় বিচার আমি আনবই। এই সমস্ত ঘটনার পিছনে যে বড় চক্রান্তটা আছে, সেটার পর্দা আমাকে ফাঁস করতেই হবে, আর সেটার মুখোমুখি দাঁড়িয়ে আছি আমি। এসব ভুলভাল ভাবনা তুমি ছাড়ো, চলো ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। না হলে এসব ভাবতে ভাবতে তুমি পাগল হয়ে যাবে। যত সব নাটক। কি রতীন্দ্র বাবু, আজকাল বড্ড ব্যস্ত মনে হচ্ছে। আরে ম্যাডাম আসুন আসুন আসুন, তা একটু ব্যস্ত থাকতে হচ্ছে আপনার শ্বশুর মশাইয়ের জন্য। হ্যাঁ, বড় কাজের দায়িত্ব দিয়েছেন নিশ্চয়ই। খুব বড় কাজ, গ্রামে এত বড় একজন মানুষ খুন হয়ে গেলেন। আর আপনারা দুজনে মিলে হাত ধুয়ে পড়লেন একজন নিরপরাধ গরিব অসহায় মানুষকে ফাঁসানোর জন্য, তাই তো? কি বলতে চাইছেন কি আপনি? দেখুন ম্যাডাম, আপনি একজন সম্মানীয় মানুষের বাড়ির বউ, তাই আমি কিছু বলছি না, তার মানে এটা নয় যে আপনি আমাকে থানায় এসে অপমান করতে পারেন। আর আপনি হয়তো জানেন না যে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমি এক্ষুনি আপনার শ্বশুর মশাইকে ডাকাচ্ছি। আপনার ব্যবস্থা করতেই হবে। আপনারা পুলিশ হয়ে যা করতে পারেননি, আমি একজন সাধারণ গৃহবধূ হয়ে তাই করে ফেলেছি। এই খুনের তদন্তের সমাধান করে ফেলেছি আমি। তার মানে? শুধু আমার শ্বশুর নন, আর যাকে ইচ্ছা আপনি ডাকতে পারেন, কিন্তু আমার হাতে যে প্রমাণ আছে, সেই প্রমাণ যদি আমি শহরের হেড অফিসে পাঠাই না, তাহলে শুধু আপনার চাকরি যাবে না, বরং বিজনের বদলে জেল খাটতে হবে আপনাকে। কি বলছেন কি? আমি জানি মোটা টাকা ঘুষ খেয়েছেন আপনি। ভালোই ভালোই টাকা ফেরত দিয়ে নিজে ভালো হয়ে যান, না হলে সব কেসগুলোই একসাথে ফাঁসাবো আপনাকে। আমাকে ক্ষমা করে দিন, টাকার লোভে আমি ভুলে গিয়েছিলাম আমার কর্তব্য। এক্ষুনি আমি যাচ্ছি। তোরা চলো সবাই লাশ ঘরে, আজকে সব পরিষ্কার হয়ে যাবে, চলো। আরে রথীন্দ্র, তুমি হঠাৎ এখানে, কি ব্যাপার? কোনো খুশির খবর থাকলে আমাকে জানিয়ে দিতে, তুমি কেন আসতে গেলে? কেন, এসে কি আপনার কাজে বাধা দিয়ে দিলাম? তার মানে? তোমরা ধরো শালাকে। এই ছোট লোকগিরিটা কি করা দরকার? হ্যাঁ, তুমি ভুলে যেও না রথীন্দ্র যে আমি তোমাকে মোটা টাকা দিয়েছিলাম। সেই টাকা আমি সঠিক সময়ে আপনার বাড়িতে পৌঁছে দিয়েছি, আপনার বৌমার হাত দিয়ে। তোমার এখানে আসবার সাহস কি করে হয়? তোর এত বড় সাহস! আমি হাত জোর করছি, আমি এসবের কিচ্ছু জানি না। হ্যাঁ, আমাকে হুমকি দিয়ে রাখালবাবু এমনটা করিয়েছেন। এবার সত্যি কথা বল শয়তান, খুনটা কিভাবে হলো বল শয়তান, বল। বাবা রে, ওরে বাবা, ওরে লাগছে, ওরে বাবা। গলায় কাঁটা আটকে কেউ কোনোদিন এরকম ভাবে মরতে পারে না। আরে মেরো না, আমি বলছি, আমি জানতাম ওই